আজকে আমি ক্লাস 5-এর আমার যারা ছাত্রছাত্রী রয়েছে তোমাদের জন্য আজকে আমি আরো একটা ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে আমি আজকের ক্লাসে তোমাদের যে অঙ্কগুলো দেখাবো, একটু জ্যামিতিক যে অঙ্কগুলো, সেটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 128, 5, 6 এই দাগের অঙ্ক এবং পৃষ্ঠা নম্বর 129-এর 10 দাগের অঙ্ক। এই তিনটে অঙ্ক আমি আজকের ক্লাসে তোমাদের সমাধান করে দেখাবো কিভাবে করতে হয় এই অঙ্কগুলো। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো 5 দাগের অঙ্কে কি বলছে, একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার। ওই মাঠটির ক্ষেত্রফল কত? দেখো অঙ্কে বলে দিয়েছে একটা আয়তাকার খেলার মাঠের পরিসীমা। আয়তাকার কেমন হয় আমি তোমাদের বারংবার দেখিয়েছি এই অঙ্কগুলোতে। আয়তাকার হয় ঠিক এই রকম, যার 4টে বাহু। এই 4টে বাহুর মধ্যে কি দুটো থাকে দৈর্ঘ্য আর দুটো প্রস্থ। তোমরা জানো আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। অর্থাৎ এটা যদি আয়তাকার চিত্র হয়, আমরা নাম যদি দিই এ বি সি ডি, তাহলে দৈর্ঘ্য এখানে কোনটা? এবি দৈর্ঘ্য। এবি বাহুর বিপরীত বাহু কি? সিডি। তাহলে এবি বাহুর যা মান সিডি বাহুরও মান একই হবে। আবার একইভাবে বিডি, বিডি মানে ছোট বাহুটা প্রস্থ, তাহলে বিডি বাহুর যা মান হবে এসি বাহুরও তাই মান হবে। তার মানে কি জানি আমরা, আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। এবারে তোমাদের অঙ্কে বলে দিয়েছে একটা আয়তাকার খেলার মাঠের পরিসীমা। পরিসীমা মানে কি তোমরা জানো, পুরো বাইরের এই অংশটা, এই বাইরের অংশটা হচ্ছে পরিসীমা, তাই তো? এটা তোমাদের বলে দিয়েছে অঙ্কের মধ্যে কত মিটার? 256 মিটার। তাহলে দেখতেই পাচ্ছ এই পরিসীমাটা বলে দিয়েছে 256 মিটার। এবারে তোমাদের বলেছে দৈর্ঘ্য 74 মিটার। তাহলে দৈর্ঘ্য সব থেকে বড় বাহুটা, তাহলে এখানে দৈর্ঘ্য কোনটা? এবি বাহু, তাহলে এটা বলেছে 74 মিটার। এবারে তোমরা জানো কি, যে আয়তাকারের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। তাহলে এবি যদি 74 মিটার হয়, তার বিপরীত বাহু সিডি, তাহলে এটাও হবে 74 মিটার। এবারে তোমাদের জানতে চাইছে ওই মাঠটির ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি, যে ভিতরের অংশটা, এই অংশটা, এই জায়গাটা, ভিতরের এই অংশটা তোমাদের কাছে কিন্তু জানতে চাইছে। বোঝা গেল? তাহলে ক্ষেত্রফলটা কিন্তু তোমাদের কাছে জানতে চাইছে, মানে এই অংশটা কত জানতে চাইছে। ঠিক আছে, এবারে তোমরা ভালো করে দেখো, আয়তাকার মাঠের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কিন্তু তোমরা দেখো এখানে জানো দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে শুধু দৈর্ঘ্যের বাহু, প্রস্থ কিন্তু দেয়নি। তোমরা দেখতে পাচ্ছ না, প্রস্থ কিন্তু জানি কি আমরা? প্রস্থ জানি না। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে তাহলে আমাদের প্রস্থ জানতে হবে। দৈর্ঘ্য জানি, কিন্তু দৈর্ঘ্য জেনে তো কোনো লাভ নেই যদি প্রস্থ না জানতে পারি। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রস্থ বের করতে হবে। তাহলে প্রস্থ বের করলে কিভাবে বের করব? আমরা আয়তাকার খেলার মাঠের অর্ধ পরিসীমা বের করব। দেখো অর্ধ পরিসীমা মানে কি? এই অর্ধেকটা, মানে এই অর্ধ পরিসীমা মানে কি কি পাচ্ছি? একটা দৈর্ঘ্যের বাহু, একটা প্রস্থের বাহু। তাহলে অর্ধ পরিসীমা কিভাবে বের করব আমরা? পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে দেবো, দিলেই কি বেরোবে? অর্ধ পরিসীমা। বোঝা গেছে? তাহলে ভালো করে মনে রাখবে, যদি তোমাদের আয়তাকার একটা চিত্র, তার যদি তোমাদের পরিসীমা বলে দেয় এবং ধরো সাপোজ এখানে দৈর্ঘ্য বলেছে, যদি তোমাদের প্রস্থ বলে দেয়, দৈর্ঘ্য বলে দিল না, তাহলে যদি জানতে চাই যে ক্ষেত্রফলটা কত, তাহলে দৈর্ঘ্য বের করতে হবে। তোমরা তখন দৈর্ঘ্য বের করতে গেলে আয়তাকার চিত্রে কি করে বের করবে? তোমরা প্রথমে যে পরিসীমাটা বলে দেবে তার অর্ধেক করে দেবে। তাহলে অর্ধেক মানে কি? 2 দিয়ে ভাগ করে দেওয়ার পরে যেটা বেরোবে তার মধ্যে কি পাবে তোমরা? দৈর্ঘ্য ও প্রস্থ। একটা দৈর্ঘ্য একটা প্রস্থ পাবে অর্ধ পরিসীমার মধ্যে। এবারে যে মানটা দেওয়া থাকবে, যদি প্রস্থের মান দেওয়া থাকে তাহলে অর্ধ পরিসীমাকে প্রস্থ দিয়ে বিয়োগ করে দেবে, দিলে দৈর্ঘ্য পাবে। আর যদি দৈর্ঘ্যের মান দেওয়া থাকে, প্রস্থ জানতে চায়, তাহলে কি করবে? অর্ধ পরিসীমাকে দৈর্ঘ্য দিয়ে বিয়োগ করে দেবে, প্রস্থ পাবে। বোঝা গেল? তো চলো আমরা প্রথমে তাহলে কি করব, যেহেতু ক্ষেত্রফল জানতে চাইছে তাহলে প্রস্থ আমাদের বের করতে হবে। তাহলে প্রস্থ বের করতে গেলে কি করতে হবে? পরিসীমার অর্ধ পরিসীমা বের করতে হবে, তাই তো? তাহলে আমরা লিখব আয়তাকার খেলার মাঠের পরিসীমা। আয়তাকার
খেলার মাঠের পরিসীমা দেখো বইয়ে বলেই দিয়েছে কত 256 মিটার। এবারে আমাদের বের করতে হবে মাঠটির অর্ধ পরিসীমা। মাঠটির অর্ধ পরিসীমা, তাহলে মাঠটির অর্ধ পরিসীমা বের করার সূত্র কি? পরিসীমা, এটা তোমরা মনে রাখবে, পরিসীমা ভাজিতক 2, মানে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা বের করব। তাহলে পরিসীমা এখানে কত দেখো 256 ভাজিতক 2, তাহলে 256কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো কত হয়, 2 একে কত 2, 5 নামবে, 2 2 কত 4, 4-এর পরে 5 এক ঘর, তাহলে 1 তো যাবে না, তাহলে এই 6টা পড়ে আছে নামবে, 2 8 কত 16, তাহলে কত বেরোলো 128, তাহলে অর্ধ পরিসীমা বেরোলো 128। এবার এককটা দেখো, এককটা কিসে আছে দেখো মিটারে, তাহলে অর্ধ পরিসীমার এককটা কি হবে? মিটার। এটুকু বোঝা গেছে। এবারে অর্ধ পরিসীমার মধ্যে কি আছে? একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, দেখতেই পাচ্ছ। আবার এদিকেও এটাও অর্ধ পরিসীমা, এর মধ্যেও একটা দৈর্ঘ্য একটা প্রস্থ আছে। তাহলে এর মধ্যে আমরা কোন মানটা জানি? দৈর্ঘ্যের মান, তাহলে প্রস্থের মান বের করতে হবে। তাহলে কি লিখবো? আয়তাকার মাঠটির, তাহলে লিখবো আয়তাকার মাঠটির প্রস্থ সমান অর্ধ পরিসীমা কত? অর্ধ পরিসীমা থেকে বিয়োগ করব 128 থেকে কোন মানটা জানি? দৈর্ঘ্য, তাহলে 74, দৈর্ঘ্য কত 74, তাহলে বিয়োগ করলে কত? 128 থেকে 74 বিয়োগ করি, দেখো কত হয়, 4-এর পরে 8 4 ঘর, হাতে কিছু নেই, 7-এর পরে 2 মানে কত 12, 7-এর পরে 12 কত ঘর? 7-এর পরে 12 হচ্ছে কি 5 ঘর, হাতে 1 1 1 শূন্য, শূন্যর কোনো দাম নেই, তাহলে কত হচ্ছে তোমার দেখো 54, তাহলে প্রস্থ হলো 54, এককটা কি আছে দেখো মিটারে, তাহলে লিখবো 54 মিটার। তাহলে এই আমরা বের করলাম প্রস্থ, প্রস্থ হচ্ছে 54 মিটার। এবারে আমাদের জানতে হবে যে মাঠটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে লিখবো, তাহলে দেখো দৈর্ঘ্য তো জানি আমরা, তাহলে মাঠটির ক্ষেত্রফল, আয়তাকার মাঠটির ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি তোমরা জানো? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য দেখো বইয়ে বলে দিয়েছে কত? 74 মিটার, 74 লিখবো, ইনটু প্রস্থ কত পেয়েছি আমরা? 54 লিখবো, সমান, এবার আমরা এখানে গুণটা করে নেব, 74 আর 54 গুণ করলে 4 4 কত? 4 4 হয় 16, 6 হাতে থাকে 1, 4 7 28, 28 আর 1 হয় 29, গুণ দেব 5 4 কত? 20, 0 হাতে থাকে 2, 5 7 35 আর 2 হচ্ছে 37, যোগ করব 6 9, 7 আর 2 হচ্ছে 9, 3, 3996, তাহলে 3996। দেখো এবারে দৈর্ঘ্য কি আছে? দৈর্ঘ্যের একক মিটার, ঠিক আছে মিটার, আর প্রস্থ কি আছে? মিটার, তাহলে দুটো মিটার গুণ করলে কি হয়? বর্গ মিটার, তাহলে ক্ষেত্রফল হয় বর্গ মিটার। তাহলে এই হলো আমাদের উত্তরটা শেষ। এবার আমরা লিখবো ওই মাঠটির ক্ষেত্রফল, তাহলে অতএব দিয়ে লিখবো ওই মাঠটির ক্ষেত্রফল 3996 বর্গ মিটার। তাহলে এই হলো আমাদের
5 দাগের অঙ্কটা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবারে চলে যাব আমরা পরবর্তী 6 দাগের অঙ্কে। দেখে নাও। তো এবারে আমি তোমাদেরকে 6 দাগের অঙ্কটা দেখাবো যে কিভাবে করতে হয়। দেখো তোমরা প্রত্যেকে 6 দাগের অঙ্কটা দেখবে। কি বলছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট, দেখো সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমি, দুটো আয়তাকার জমি আছে, সমান ক্ষেত্রফল, এক এক করে আমরা বুঝি। দেখো সমান ক্ষেত্রফল বিশিষ্ট মানে এইরকম আয়তাকার জমি কেমন হয় ঠিক জানো তোমরা, এইরকম আরেকটা জমি এইরকম, এটাকে লিখছি আমি প্রথম আর এটাকে লিখছি দ্বিতীয়। আর ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে তোমরা জানো এই ভিতরের অংশটা, ঠিক আছে? তাহলে এদের ক্ষেত্রফল দুটো সমান, অর্থাৎ সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটোই আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি হয় তোমরা জানো বড়, মানে ধরো এটা হচ্ছে ধরো এ বি সি ডি, আর এটার নাম দিচ্ছি আমি পি কিউ আর এস, ঠিক আছে? এবারে এই দুটো আয়তাকার জমি এদের ক্ষেত্রফলগুলো কিন্তু সমান, যেটা বইয়ের মধ্যে বলে দিয়েছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার। প্রথম জমি কোনটা? এটা। দৈর্ঘ্য কোনটা হয় তোমরা জানো? বড় বাহু, মানে প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার। তাহলে 28 মানে কি, প্রথমটির দৈর্ঘ্য মানে এবি বাহু সব থেকে বড়, তাহলে 28 মিটার। আর তোমরা কি জানো, আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে এখানে এবি যদি 28 হয় তার বিপরীত বাহু সিডি, তাহলে এটাও হবে 28 মিটার, তাই তো? ঠিক আছে, এবারে বলেছে প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার আর পরিসীমা 104 মিটার। তাহলে পরিসীমা মানে কি, পুরো এই বাইরের পুরো অংশটা পরিসীমা, এই পুরো। তাহলে এই পরিসীমাটা কত বলেছে আমি নিচে লিখছি, পরিসীমা হচ্ছে 100, পরিসীমা বলেছে 104 মিটার, ঠিক আছে? এবং দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার। দ্বিতীয় যে আয়তাকার যে একটা জমি আছে পি কিউ আর এস, এর প্রস্থ বলেছে 21 মিটার, মানে প্রস্থ কোনটা? কিউ এস, মানে এটা 21 মিটার। আর আমরা জানি কি, আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে কিউ এস যদি 21 মিটার হয় তাহলে পি কিউ, এখানে জায়গা নেই তাহলে নিচে লিখছি পি কিউ হবে কি 21 মিটার, তাই তো? তাহলে দেখো আমরা যেমনটা বলেছি বইয়ে তেমনটা আমি ছবির মধ্যে তোমাদের দেখালাম, আরেকবার বুঝিয়ে দিই। বলেছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো আয়তাকার জমি আছে। দেখো আয়তাকার জমি কেমন হয়, এই একটা এই একটা, দুটো, এটাকে প্রথম এটা দ্বিতীয়, এদের ক্ষেত্রফলগুলো সমান, মানে এটা ইকুয়াল টু এটা, মানে ক্ষেত্রফলগুলো সব সমান। এবারে বলে দিয়েছে যে প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার, মানে এই প্রথম যে আয়তাকার চিত্র তার দৈর্ঘ্য বলেছে 28, দৈর্ঘ্যের বাহু কোনটা? এবি। আর যেহেতু আয়তাকার চিত্র তার বিপরীত বাহু সমান হয়, তাহলে এবি বাহুর সমান হচ্ছে সিডি, দুটো 28। আর বলেছে পরিসীমা 104, মানে প্রথম যে এবিসিডি যে এই আয়তাকার চিত্র তার পরিসীমা কত? 104, এটা বলে দিয়েছে, বোঝা গেল? এবারে বলেছে দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার। দ্বিতীয় যে আয়তাকার চিত্র আমি এঁকেছি তোমাদের সামনে পি কিউ আর এস, এর প্রস্থ বলেছে 21, তাহলে প্রস্থের বাহু কোনটা? কিউ এস। তাহলে কিউ এস যদি 21 মিটার হয় তাহলে তার অপোজিট মানে বিপরীত বাহু কি? পি আর, মানে এটাও হবে 21 মিটার, বোঝা গেছে? এবারে আমাদের জানতে চাইছে প্রত্যেক জমির ক্ষেত্রফল কত। দেখো ক্ষেত্রফল তো দুটো জমিরই এক, সমান ক্ষেত্রফল বলেই দিয়েছে, তাহলে আমরা যদি প্রথম জমির ক্ষেত্রফল বের করি তাহলে আমরা দ্বিতীয় জমির ক্ষেত্রফল আমরা ওই একই পাবো, কারণ যেহেতু বলে দিয়েছে তোমাদের অঙ্কে যে এই দুটো আয়তাকার জমির ক্ষেত্রফল সমান, মানে যা প্রথম জমির ক্ষেত্রফল বেরোবে সেটাই হবে দ্বিতীয় জমির ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে প্রথম জমির ক্ষেত্রফল বের করব, ঠিক আছে? দেখো প্রথম জমির ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে, দেখো আমাদের পরিসীমা যেহেতু জানি তার কি করতে হবে? অর্ধ পরিসীমা বের করতে হবে, তাই না? তাহলে অর্ধ পরিসীমা বের করতে গেলে কি করব? পরিসীমাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে লিখব
তাহলে লিখবো প্রথমে প্রথম জমিটির প্রথম জমিটির পরিসীমা কত বলে দিয়েছে, দেখো পরিসীমা বলে দিয়েছে অঙ্কে তোমাদের বইয়ে 104 মিটার। আর কি বলে দিয়েছে, প্রথম জমিটির দৈর্ঘ্য কত বলে দিয়েছে, দেখো দৈর্ঘ্য বলেছে 28 মিটার। এবারে আমাদের বের করতে হবে প্রথম জমিটার অর্ধ পরিসীমা। তাহলে লিখবো প্রথম জমিটির অর্ধ পরিসীমা। প্রথম জমিটির অর্ধ পরিসীমা বের করতে গেলে কি আমরা জানি, পরিসীমা ভাজিতক 2, তাই তো? এইটাই আমরা জানি নিয়মটা, পরিসীমা ভাগ 2। তোমরা এটা মনে রাখবে। তো পরিসীমা কত দেখো, 104 ভাগ 2। তাহলে পরিসীমা 104 আমরা প্রথম জমিটার, আর যেহেতু অর্ধ পরিসীমা বের করছি 2 দিয়ে ভাগ করব। তাহলে 104 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে দেখো, 2 5 হয় 10, 4 নামলো, 2 2 হয় 4, তাহলে কত হচ্ছে 52। তাহলে 52 এককটা কিসে আছে দেখো, মিটার। প্রথম জমিটির অর্ধ পরিসীমা কত, তাহলে 52 মিটার। এবারে আমরা বের করতে পারবো প্রথম জমির ক্ষেত্রফল, কারণ ক্ষেত্রফল বের করতে গেলে কি জানতে হবে, দৈর্ঘ্য প্রস্থ দুটোই জানতে হবে। তাহলে এবার লিখবো দৈর্ঘ্য আমরা জানি, বলেই দিয়েছে। প্রস্থ আমরা বের করে নিলাম কত, প্রস্থ আমরা বের করলাম, অর্ধ পরিসীমা বের করলাম। তাহলে আমরা প্রথম জমিটার অর্ধ পরিসীমা বের করলাম 52 মিটার। এবারে আমাদের ক্ষেত্রফল যেহেতু বের করতে হবে, তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কি জানতে হবে, আমাদের দৈর্ঘ্য প্রস্থ দুটো জানতে হবে। আর আমরা বের করেছি কি এখানে, অর্ধ পরিসীমা। এবারে আমাদের বের করতে হবে কি, প্রস্থ। কোন জমিটার প্রস্থ বের করতে হবে, প্রথম জমিটির। তাহলে আমরা লিখবো প্রথম জমিটির প্রস্থ সমান, কিভাবে বের করবো প্রথম জমিটার প্রস্থ, দেখো অর্ধ পরিসীমা জানি আমরা কত, 52 বেরিয়েছে। তার মধ্যে প্রথম জমিটার কোনটা জানি, দৈর্ঘ্যের বাহু। তাহলে দৈর্ঘ্য কত, 28 সমান, এখানে লিখছি। তাহলে 52 থেকে 28 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 52 থেকে 28 বিয়োগ করলে 8 এর পরে 2 মানে 12, 8 এর পরে 12 কত ঘর, 4 ঘর। হাতে থাকে 1, 2 1 3, 3 এর পরে 5 হচ্ছে কত, 2 ঘর। তাহলে 24। তাহলে প্রথম জমিটির প্রস্থ দেখো কত, 24 মিটার। দেখো তাহলে আমরা কি বের করলাম, প্রথম জমিটার ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি লিখলাম, প্রথম জমিটির পরিসীমা আমরা জানি 104 মিটার, যেটা বলে দিয়েছে তোমাদের বইয়ে। তারপরে প্রথম জমিটির দৈর্ঘ্য বলে দিয়েছে 28 মিটার, সেটা লিখেছি। তাহলে আমাদের ক্ষেত্রফল বের করতে গেলে কি জানতে হবে, অর্ধ পরিসীমা বের করতে হবে। তাহলে অর্ধ পরিসীমা বের করলাম, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে। তাহলে প্রথম জমিটির অর্ধ পরিসীমা বের হলো কত, 52 মিটার। এবারে যেহেতু ক্ষেত্রফল ভিতরের অংশটা বের করতে হবে, তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ দুটো জানতে হবে। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দৈর্ঘ্য দেখতে পাচ্ছি, প্রস্থ নেই, জানি না। তাহলে প্রস্থ বের করতে হবে। তাহলে অর্ধ পরিসীমাকে দৈর্ঘ্য দিয়ে বিয়োগ করলাম, প্রস্থ বেরিয়ে গেল 24 মিটার। এবারে আমরা বের করতে পারবো প্রথম জমিটির ক্ষেত্রফল। তাহলে লিখব প্রথম জমিটির ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র কি, আয়তাকারের দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমরা কত জানি, 28 গুণ প্রস্থ কত, 24 সমান, এখানে লিখছি। তাহলে এটা মুছে দিই। তাহলে 28 আর 24 আমরা গুণ করব, 28 আর 24। তাহলে 8 4 32 2, হাতে থাকে 3, 4 2 8, 8 9 10 11 গুণ দেব, 8 2 16 6, হাতে থাকে 1, 2 2 4, 4 1 5, 2 6 আর 1 যোগ করলে 7, 5 1 6। তাহলে হচ্ছে
672, আর একক কি আছে দেখো, দৈর্ঘ্যের একক মিটারে আছে, প্রস্থ মিটার, তাহলে দুটো মিটার গুণ করলে কি হয়, বর্গ মিটার। তাহলে এটা হলো প্রথম জমির ক্ষেত্রফল। তাহলে জানতে চাইছে প্রত্যেক জমির ক্ষেত্রফল। দেখো আমাদের প্রথমেই অঙ্কে বলে দিয়েছে যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো আয়তাকার জমি, তার মানে প্রথম জমির যা ক্ষেত্রফল দ্বিতীয় জমিরও ক্ষেত্রফল এক, মানে এটা যদি ক্ষেত্রফল, এটা যদি এরকম হয়, ক্ষেত্রফলটা হয় 672, তাহলে এটাও হবে 672, কারণ প্রথমেই আমাদের বলে দিয়েছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো আয়তাকার জমি। তাহলে আমাদের এখানে একটা উত্তর বেরিয়ে গেল যে প্রত্যেক জমির ক্ষেত্রফল কত। তাহলে আমরা লিখব প্রত্যেকটি জমির ক্ষেত্রফল প্রত্যেকটি জমির ক্ষেত্রফল 672 বর্গ মিটার। তাহলে এই হলো একটা উত্তর, আরো কিন্তু বাকি আছে। জানতে চাইছে দ্বিতীয় জমিটির পরিসীমা কত। দেখো দ্বিতীয় জমির পরিসীমা, দ্বিতীয় জমির পরিসীমা মানে কি জানতে চাইছে, দেখো এই বাইরের অংশটা অর্থাৎ PQRS, এই যে জমিটা এর বাইরের অংশটা জানতে চাইছে। তাহলে বাইরের অংশ জানতে গেলে আমাদের এখানে কি জানি, আমরা প্রস্থ জানি, কিন্তু দৈর্ঘ্য কি জানি, দৈর্ঘ্য তো জানিই না, তাহলে দৈর্ঘ্য বের করতে হবে। আর কি জানি, দ্বিতীয় জমিটার ক্ষেত্রফল বেরিয়ে গেছে, ক্ষেত্রফলটা জানি, তাহলে দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। কি করে বের করব, দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য কি করে বের করব, ক্ষেত্রফলকে আমরা কি করব, প্রস্থ দিয়ে ভাগ করে দেব, দিলেই আমরা কি পাবো, দ্বিতীয় আয়তাকার জমিটির দৈর্ঘ্য পাবো। কারণ দৈর্ঘ্য না জানতে পারলে আমরা তো পরিসীমাটা বের করতেই পারবো না। তাহলে লিখবো দ্বিতীয় আয়তাকার জমিটির দৈর্ঘ্য, লিখবো দ্বিতীয় আয়তাকার, দ্বিতীয় আয়তাকার জমিটির দ্বিতীয় আয়তাকার জমিটির দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্যের সূত্র কি আমরা জানি, ক্ষেত্রফল ভাগ যে মানটা বলে দেবে সেটা দিয়ে ভাগ করব। দ্বিতীয় আয়তাকার জমির কার মান জানি আমরা, ক্ষেত্রফল আর কি, প্রস্থের মান। তাহলে কত, ক্ষেত্রফল ভাজিত প্রস্থ। যদি আমরা দৈর্ঘ্যের মান জানতাম তাহলে লিখতাম ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য, তাহলে প্রস্থ বেরিয়ে যেত। কিন্তু এখানে আমরা বের করছি দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করব। আর যদি আমরা আয়তাকার জমির প্রস্থ জানতে চাই তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। বোঝা গেছে? তাহলে ক্ষেত্রফল কত, 672, তাকে ভাগ করব প্রস্থ কত, 21, এখানে লিখছি। এবারে 672কে 21 দিয়ে আমরা ভাগটা করব। দেখো 21 দু অঙ্কের সংখ্যা, তাহলে আমাদের 67 দু অঙ্কে নিতে হবে, বড় 67 তো যাবে 21, 3 কত, দেখো 3 একে 3, 3 2 6, 63, 21 3 হচ্ছে 63, 21 4 নিশ্চয়ই বেশি হবে, তাহলে 21 3 আমরা নেব 63। 3 পরে 7 কত, 4 ঘর, হাতে কিছু নেই, 6 6 0, তাহলে 2টা পড়ে আছে নামবে, 21 2 কত হয় 42, তাই তো, তাহলে 32। তাহলে 32টা কি একক কিসে আছে, বারবার দেখো একক সব মিটার, তাহলে 32 মিটার। তাহলে এটা আমরা কি বের করলাম, দ্বিতীয় আয়তাকার জমিটির দৈর্ঘ্য বের করলাম। কিন্তু এটা জানতে চাইনি, জানতে চাইছে দ্বিতীয় আয়তাকার জমিটার পরিসীমা। এবার আমাদের বের করতে হবে পরিসীমা। তাহলে লিখব দ্বিতীয় আয়তাকার জমিটির পরিসীমা, দ্বিতীয় আয়তাকার জমিটির পরিসীমা। দেখো পরিসীমার সূত্র কি, আয়তাকার জমি তোমরা জানো, আমি বারবার বলেছি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা দ্বিতীয় আয়তাকার জমির দৈর্ঘ্য কত বের করেছি, 32, তাহলে এই দৈর্ঘ্যটা কত, 32,
আর বিপরীত বাহু সমান, তার মানে এটাও 32 হবে, তাই তো? তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত 32 যোগ প্রস্থ কত, প্রস্থ দেওয়াই রয়েছে 21, তাহলে 2 32 আর 21 যোগ করলে কত হয় দেখো, যোগটা করি আমরা এখানে, 2 আর 1 হচ্ছে 3, 3 আর 2 5, তাই তো 53। তাহলে মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, এবারে কি করতে হবে, আমাকে গুণটা করতে হবে। তাহলে 53 কে 2 দিয়ে গুণ করব, দেখো কত হয়, 3 2 কত 6 আর 5 2 10, 106। তাহলে পরিসীমাটা কত বেরোচ্ছে, আমি নিচে লিখছি, এখানে জায়গা নেই, এখানে লিখছি 106, কি এককটা কিসে আছে, পরিসীমা মিটার। তাহলে এই হলো আমার উত্তরটা শেষ। তাহলে দ্বিতীয় আয়তাকার জমিটির পরিসীমা 106 মিটার, এটা হলো উত্তর। আরেকটা উত্তর জানতে চাইছিল যে প্রত্যেক জমির ক্ষেত্রফল, দেখো প্রত্যেক জমির ক্ষেত্রফল, এই একটা উত্তর বের করেছি, যেটা বের করতে বলেছে প্রত্যেক জমির ক্ষেত্রফল 672 বর্গমিটার। কারণ প্রথমেই তোমাদের বলেছে যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো আয়তাকার জমি, বোঝা গেল? তাহলে এই হলো আমাদের 6 দাগের অঙ্কটা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাও তোমাদের যদি কারোর সমস্যা থেকে থাকে, তোমরা কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তোমাদের আবার বুঝিয়ে দেব। তো চলো আজকের ক্লাসের একদম শেষ অঙ্ক, যেটা 10 দাগের অঙ্ক যেটা করব, সেটাই আজকের ক্লাসের শেষ অঙ্ক করব। দেখে নাও তোমরা আজকের 6 দাগের অঙ্কটা। তো আমি আজকের ক্লাসের একদম তোমাদের যে শেষ অঙ্কটা বলেছিলাম যে 10 দাগ পর্যন্ত করব, তো একদম শেষ অঙ্কে চলে এসেছি। দেখো 10 দাগের অঙ্কটা তোমরা কিভাবে করবে দেখে নাও। দেখো 10 দাগের অঙ্কটা প্রথমে আমি পড়ছি, তোমরা প্রত্যেকে বইটা দেখবে। একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার। বর্গাকার মাঠ, মনে রাখবে বর্গাকার চিত্রের সব বাহু কিন্তু সমান হয়, সব বাহু সমান। বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার। বর্গাকার মাঠ, দেখো বর্গাকার মাঠ কেমন হয়, যার প্রতিটা বাহু সমান। বর্গাকার ঠিক এইরকম হয়, যার প্রতিটা বাহু সমান, মানে এই এ বি সি ডি এর প্রতিটা বাহু সমান। এবারে বলেছে এই মাঠটার দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি, পুরো বাইরের অংশটা, পুরোটা দৈর্ঘ্যটা, ঠিক আছে। আর তোমরা জানো ক্ষেত্রফল হয় কি, ভিতরের অংশটা। তো দৈর্ঘ্য বলেছে 40 মিটার। কত বলেছে বইয়ে, যে মাঠের দৈর্ঘ্য 40 মিটার, এটা তোমাদের বলে দিয়েছে বইয়ে। এবারে বলছে প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে। দেখো দৈর্ঘ্য বলেছে, একটা বর্গাকার মাঠ রয়েছে, ধরো এইটা বর্গাকার একটা মাঠ ABCD, এই মাঠটার দৈর্ঘ্য মানে পুরোটা বাইরের অংশটা। এবার দৈর্ঘ্য মাপতে গেলে কি করতে হবে, বাইরে থেকে মাপতে হবে, তাই না? ভিতর থেকে তো মাপা যায় না দৈর্ঘ্য। বর্গাকার মাঠের দৈর্ঘ্য মাপতে গেলে মাঠটার বাহির বরাবর বরাবর এরকম ভাবে মাপতে হবে দৈর্ঘ্যটা, ঠিক আছে। মানে এটাকে বলা হয় পরিসীমা বলতে পারো। এবারে বলছে মাঠটার ঘাস লাগানো হবে। তাহলে ঘাস যে লাগাবে, দেখো মাঠের কেউ বাইরে ঘাস লাগাবে, ঘাস তো লাগাবে মাঠের ভিতরে, মানে এরকম ভাবে ঘাস লাগাবে, মাঠের ভিতরে ঘাস লাগাবে, ঠিক আছে, এরকম ভাবে ঘাস লাগাবে। তাহলে ভিতরে ঘাস লাগানো মানে কি, ক্ষেত্রফল বরাবর ঘাস লাগাবে মাঠটা, মানে ক্ষেত্রফল বরাবর, মানে বর্গাকার মাঠের ভিতরে, মানে কি ঘাসটা লাগাবে তো মাঠের ভিতরেই, তার মানে কি ক্ষেত্রফল বরাবর ঘাস লাগাবে। এবারে বলেছে প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে ঘাস লাগাতে খরচ হচ্ছে প্রতি বর্গমিটার। তাহলে 6 টাকা খরচ হলে জানতে চাইছে তাহলে ঘাস যে পুরো মাঠটা লাগাবে মোট কত টাকা খরচ হবে সেটা বের করতে হবে। দেখো সেটা তো আমরা বের করব, তার আগে একটা জিনিস তো জানা দরকার, যে বর্গাকার মাঠটার পুরো মাঠের দৈর্ঘ্য বলে দিচ্ছে 40 মিটার, কিন্তু আমরা জানি না যে প্রতিটা বাহুর মান কত। তাহলে আমাকে বা আমাদেরকে প্রথমে জানতে হবে যে বর্গাকার যে মাঠটা আছে তার প্রত্যেকটা বাহুর মান কত। তাহলে বর্গাকার, এখানে ABCD যে বর্গাকার মাঠ আমি তোমাদের এঁকেছি, এর পরিসীমা মানে দৈর্ঘ্য মানে কি পুরোটার পরিসীমা বলে দিয়েছে, মাঠটার পুরো মাঠটার দৈর্ঘ্য 40 মিটার।
পুরো মাঠটার দৈর্ঘ্য মানে কি, পরিসীমা বলে দিয়েছে 40 মিটার। তাহলে আমাকে একটি বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হবে, বর্গাকারে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। কারণ আমরা কি জানি, বর্গাকার চিত্রের সব কটা বাহু সমান হয়, তাই তো। তাহলে লিখবো বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে লিখবো বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য সমান, সূত্র কি আছে, পরিসীমা ভাজিতক 4। কারণ পুরো মাঠটার দৈর্ঘ্য বলেছে, পুরো মাঠটার দৈর্ঘ্য 40 মিটার, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত, পরিসীমা, পুরো মাঠটার দৈর্ঘ্য মানে কি, পরিসীমা বলে দিয়েছে। তাহলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে আমরা একটি বাহুর দৈর্ঘ্য এগুলো পাবো, তাই তো, এগুলো পাবো। তাহলে দৈর্ঘ্য, পুরো মাঠটার দৈর্ঘ্য কত, 40, 40 ভাজিতক কত, 4। তাহলে 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 4 10 40, 10। দেখো এককটা কিসে আছে, মিটার, তাহলে 10 মিটার। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত, 10, মানে এটাও 10, এটাও 10, এটাও 10, এটাও 10। বোঝা গেল। এবারে একটি বাহুর দৈর্ঘ্য আমরা বের করে নিলাম। এবারে আমাদের জানতে হবে যে মাঠটার ক্ষেত্রফল কত। দেখো ক্ষেত্রফল, কারণ ঘাস লাগাবে কি মাঠের ভিতরে লাগাবে, ভিতরে মানে কি মাঠটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু ইন্টু বাহু, আমরা জানি। তাহলে লিখবো বর্গাকার মাঠের ক্ষেত্রফল মাঠের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু। তাহলে বাহু গুণ বাহু, দেখো বাহু কত, 10 গুণ প্রতিটা বাহু সমান 10, তাহলে 10 10 কত, 100। আর বাহু তার একক কি আছে, মিটার, তাহলে মিটার গুণ মিটার করলে কি হয়, বর্গ মিটার, তাই তো। তাহলে কত বর্গ মিটার ঘাস লাগানো হবে, 100 বর্গ মিটার, তাই তো। এবারে দেখো বলে দিয়েছে প্রতি বর্গ মিটারে 6 টাকা খরচ হয়। প্রতি কথার মানে কি, 1 বর্গ মিটার। জানতে চাইছে যদি প্রতি বর্গ মিটারে 6 টাকা খরচ হয়, তাহলে মাঠের ভিতরে ঘাস লাগাতে, পুরোটা ঘাস লাগাতে ভিতরে কত খরচ হবে, এটা তোমাদের জানতে চাইছে। তাহলে প্রতি কথার মানে কি, 1 বর্গ মিটার। তাহলে লিখবো 1 বর্গ মিটার ঘাস লাগাতে খরচ হয়, এটা ঐকিক নিয়মে করব, দেখে নাও। 1 বর্গ মিটারে ঘাস লাগাতে 1 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয় কত বলেছে, 6 টাকা। 1 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয় কত, 6 টাকা। দেখো তাহলে ঘাসটা লাগানো হবে কত, কত বর্গ মিটার, 100 বর্গ মিটার। তাহলে 1 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয়, যেটা বইয়ে বলে দিয়েছে, 6 টাকা। তাহলে 100 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয়, দেখো 1 বর্গ মিটারে যদি 6 টাকা খরচ হয়, তাহলে 100 বর্গ মিটারে নিশ্চয়ই অনেক বেশি টাকা খরচ হবে। তাহলে অনেক বেশি হলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 100 গুণ 6 টাকা সমান কত, 600 টাকা। তাহলে জানতে চাইছে ঘাস লাগাতে কত খরচ হবে, 600 টাকা খরচ হবে। তাহলে এই হলো আমাদের উত্তর। তাহলে অতএব দিয়ে উত্তর লিখবো, ঘাস লাগাতে 600 টাকা খরচ হবে। এই হলো আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক। আশা করব তোমরা সবাই বুঝতে পেরেছো। ক্লাস কেমন লাগছে তোমাদের, ক্লাস 5-এ যারা স্টুডেন্ট, যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখছো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো কেমন লাগছে তোমাদের ক্লাস, আরও কি চাও তোমরা নতুন নতুন, সেটাও জানিও। তো আজকের ক্লাস এইখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।